আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সময়সীমা ঠিক রেখে যদি তফসিল আগে পিছিয়ে হয় তাহলে আওয়ামী লীগের কোনো আপত্তি থাকবে না। দুপুরে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে কমনওয়েলথ প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সাথে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি না আসা মানেই নির্বাচন একতরফা হবে, এটা ঠিক নয়। কারণ এবারকার জাতীয় নির্বাচনে অনেক দলই অংশ নিচ্ছে। এছাড়া কমনওয়েলথ প্রি ইলেকশন নির্বাচন পর্যবেক্ষক দল দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে ইতিবাচক বলেও জানান ওবায়দুল কাদের। নির্বাচনের বিষয়টা অ্যাবসলিউটলি নির্বাচন কমিশন, সময়সীমা কিন্তু আছে। এই সময়সীমা ঠিক রেখে তারা যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করে, অ্যাকোমোডেট করে, সেটা নির্বাচন কমিশনের। তৃণমূল বিএনপি নতুন একটা জোট, তারা দেশের প্রধানমন্ত্রীর সাথে কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে তিনি তো আর এটা অসম্মতি জ্ঞাপন করতে পারেন। আলোচনা করেছেন, রেজাল্ট দেখবেন 30 নভেম্বর পর্যন্ত। কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটের অধীনে অংশ নিচ্ছে কল্যাণ পার্টি। এই জন্য 3টি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্ত ফ্রন্ট নামের নতুন জোটও গঠন করা হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়ে এসব কথা জানান বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগের সমন্বয়ে গঠিত হয়েছে যুক্ত ফ্রন্ট। নিজ নিজ প্রতীকে 100 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয় জোট থেকে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপে বসার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল এবং বাংলাদেশ জাতীয় পার্টি আবেদন করছি সরকারের নিকট যুক্তফ্রন্ট নামক রাজনৈতিক জোটের মাধ্যমে সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে যা চেষ্টা করেছেন তার থেকে আরও বেশি চেষ্টা করেন। আমরা এই মুহূর্তে আবেদন করব, সংলাপের দরজা যেন কোনো পক্ষই কোনো মতেই বন্ধ না করেন। এদিকে আসন ভাগাভাগি বিষয়ে কারোর সাথে আলাপ হয়নি জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন 300 আসনেই প্রার্থী দেবে তারা। দুপুরে দলের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনের সন্তোষজনক পরিবেশ তৈরির বিষয়ে আশা জানান তিনি। অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি করছে দলটি। বনানী চেয়ারম্যানের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র কিনতে আসছেন লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশীরা। সকাল 11টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল 4টা পর্যন্ত। দরখাস্ত করে যে ক্ষমা করে দেওয়ার জন্য, সেইটা ক্ষমতা আছে চেয়ারম্যানের। তিনি যদি তাদেরকে ক্ষমা করেন বা বহিষ্কারদের প্রত্যাহার করেন তাহলে সেই ব্যক্তি তখন ফর্ম নেওয়ার যোগ্যতা অর্জন করবেন। এছাড়া আর কোনো সুযোগ নেই। তো বহিষ্কৃত লোক তো আর ফর্ম নিতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম কিনেছেন 3362 জন। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়নের দাবিদার 11 জনেরও বেশি। এর আগে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে 4023 জন দলীয় মনোনয়ন ফর্ম কিনেছিলেন। সেই হিসেবে গতবারের তুলনায় এবার আওয়ামী লীগের 661টি কম বিক্রি হয়েছে মনোনয়ন ফর্ম। নৌকা প্রতীকে প্রার্থী হতে গতবারের চেয়ে এবার আগ্রহী প্রার্থী কম হলেও এই খাতে এবার বেশি টাকা আয় করেছে আওয়ামী লীগ। মনোনয়ন ফর্ম বিক্রি করে আয় হয়েছে 16,81,00,000 টাকা। এবার রাজনীতিবিদদের পাশাপাশি খেলোয়াড়, কণ্ঠশিল্পী, ছোট পর্দার অভিনয় শিল্পী ও চলচ্চিত্র শিল্প সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।
বিএনপি জামাত এবং সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগেই মঙ্গলবার রাতে রাজধানী সহ দেশের কয়েকটি জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীতে সকাল থেকে গণপরিবহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে, বেড়েছে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা। রেল ও লঞ্চ চলাচলও স্বাভাবিক আছে। এদিকে অবরোধের সমর্থনে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিএনপি নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে দলটি। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাইকোর্ট মোড়ে আছেন জাহিদ রহমান, তার কাছ থেকে জানবো অবরোধের বিস্তারিত। জাহিদ, অবরোধে রাজধানীর জনজীবনে কি প্রভাব ফেলেছে এবং মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আওয়ামী লীগের শান্তি সমাবেশের কি চিত্র দেখছেন জানাবেন। ফারিয়া, আপনি জানেন যে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মূলত সর্বাত্মক ৪৮ ঘন্টার যে অবরোধ সারা দেশব্যাপী সেটি চলছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে বিএনপি সহ যারা সমমনা রয়েছেন তারা মিছিল করেছেন অবরোধের সমর্থনে এবং আমি দেখেছি যে বিজয়নগর পল্টন মোড়গুলোতে তারা মূলত অবরোধ করেছেন। এবং আপনাকে যদি আমি এই মুহূর্তে দেখাতে চাই রাজধানীর হাইকোর্ট মোড়ের চিত্রটি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যানবাহনের এবং মানুষের চলাচল, এবং আপনি যে কথাটি বলছিলেন যে মানুষের জনজীবনে ভোগান্তি তো অবশ্যই রয়েছে, একটু আতঙ্কের মধ্যেই মানুষ চলাচল করছে। বিশেষ করে বিভিন্ন স্থানে যখন আগের দিন রাতে অগ্নিসংযোগ হয় গাড়িগুলোতে, তো মানুষের মধ্যে সেটি আতঙ্ক বিরাজ করে। এবং আরেকটা বিষয় বলে রাখতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থা রয়েছে, বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখতে পেয়েছি তারা অবস্থান করছেন এবং এছাড়া বিভিন্ন গলিতেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান নিতে। এছাড়া এই যে অবরোধকে কেন্দ্র করে যারা সমর্থনে যারা মাঠে রয়েছেন তারা বলছেন যে অবিলম্বে যে তফসিল ঘোষণা হয়েছে সেই তফসিলটি বাতিল করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতেই হবে। এছাড়া জাতীয় নির্বাচন কোনোভাবেই জনগণ হতে দিবে না বলেও তারা মন্তব্য করেছেন। আরেকটি বিষয় বলে রাখি যে এই অবরোধকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ড থানায় তারা শান্তি সমাবেশ করছেন এবং অবস্থান করছেন এবং সেখানেও দেখেছি আমরা তাদেরকে অবস্থান করতে এবং দলীয় স্লোগানে সেখানে মুখরিত ছিল এলাকাগুলো। ফারিয়া। জাহিদ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর হাইকোর্ট মোড় থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান। এদিকে সারা দেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকার আশুলিয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গেল রাতে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বারুইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গাজীপুরের কালিয়াকৈরে গেল রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মশাল মিছিল করা অবরোধকারীরা। জেলার কড্ডা এলাকায় মহাসড়কে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসভবনের সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অবরোধের বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, অবরোধে জনজীবনের প্রভাব কেমন দেখছেন জানাবেন। জি ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি জানতে চেয়েছেন, অবরোধের দীর্ঘ বিএনপির টানা হরতাল এবং অবরোধে কিন্তু জনজীবনে ব্যাপক পরিমাণে বরিশালে প্রভাব পড়েছে। তার একটি কারণ বলতে চাই, সেটি হলো যে মহাসড়কগুলোতে কিছু পরিমাণ ঝটিকা মিছিল এবং খণ্ড খণ্ডভাবে টায়ার জ্বালিয়ে অভিযানের এই আন্দোলনের কারণে কিন্তু কিছুটা প্রভাব পড়েছিল। তবে আজকে কিন্তু চিত্রটা একদমই ব্যতিক্রম দেখছি। আমার পিছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কিন্তু একাধিক টিম বরিশালে খুব জোরালোভাবে সতর্ক অবস্থানে রয়েছে। বরিশালের আনসার বাহিনী থেকে শুরু করে আমরা মহাসড়কগুলোতে দেখেছিলাম এখানে বিজিবি টহল দিতে, এছাড়াও অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে র্যাব থেকে শুরু করে সকল বাহিনী কিন্তু খুব জোরালোভাবে ব্যবস্থা করেছে। তো সদ্য একটি বিষয় দেখলাম আমরা যে পেট্রোলিয়াম অর্থাৎ তেলের যে গাড়িগুলো এগুলো কিন্তু পুলিশ স্কট দিয়ে তাদেরকে পারাপার করছে। সুতরাং নিরাপত্তা বেষ্টিতের মধ্যে বরিশাল আছে। তথ্য একটু জানাতে চাই, কাকডাকা সকালে কিন্তু বিএনপি একটি বিক্ষোভ মিছিল করেছে। জামাতে ইসলামী এই প্রথম গতকালকে বরিশালে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। এছাড়াও কিন্তু সকালবেলা বরিশাল ছাত্রদলের উদ্যোগে বরিশাল সদর রোডে একদম প্রাণকেন্দ্রে কিন্তু একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তো সব মিলিয়ে বরিশালে অবরোধও চলছে, অপরদিকে মানুষ কিন্তু চলাচলও করছে। তার কারণ এই এখন যেখানটিতে দাঁড়িয়েছে কিন্তু বরিশাল ঢাকা মহাসড়ক একদম এখান থেকেই কিন্তু যাতায়াত করে মূল যেই অভ্যন্তরীণ এবং বহির্গত যে গাড়িগুলো সেগুলো। তো সেক্ষেত্রে এখানে অভ্যন্তরীণ রুটের গাড়িগুলো চলাচল করলেও এখানে বাহিরের যেগুলো আছে
দূরপাল্লার গাড়ি সেগুলো কিন্তু যাতায়াত খুব কম করছে। তার কারণ যাত্রী সংকটের কারণে বরাবরই বলে যাচ্ছি দূরপাল্লার যাত্রী গাড়িগুলো খুব কম চলাচল করছে। অপরদিকে নদীমাতৃক শহর যেহেতু বরিশাল, সেক্ষেত্রে অভ্যন্তরীণ রুটের নৌ চলাচলও কম করছে। তবে ঢাকা বরিশাল রুটের যে নৌযানগুলো চলাচল করছে সেগুলো কিন্তু রাতে ছেড়ে যাচ্ছে। আর বরিশালে কিন্তু এখন পর্যন্ত ধরপাকড়ও চলছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে যেমন অন্যান্য পুলিশ বাহিনী আছে তেমন আমরা লক্ষ্য করেছি এই প্রথম বরিশাল কিন্তু পল্টনগুলোতে কোস্টগার্ডও কিন্তু অভিযান চালাচ্ছে। তো সব মিলিয়ে বরিশালে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে, পাশাপাশি আতঙ্কের কারণে অভ্যন্তরীণ এবং বহিরের যে গাড়িগুলো সেগুলো কম চলছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে অবরোধের সবশেষ তথ্য। আরিফ, আপনাকে ধন্যবাদ। আরিফুল ইসলাম জানাচ্ছিলেন বরিশাল থেকে। বিএনপি জামায়াতের ডাকা 48 ঘন্টার অবরোধে মাঠে আওয়ামী লীগ। অবরোধের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে 23 বঙ্গবন্ধু এভিনিউ সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। জনগণ বিএনপি জামায়াতের হরতাল ও অবরোধ কর্মসূচি প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তারা। আমরা অবস্থান করব যতদিন নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। নির্বাচনের পরও যদি প্রয়োজন হয় তা আমরা মাঠে থাকব। এই অবৈধ হরতাল দিচ্ছে, জ্বালাও পোলাও রাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে আছি। তাদেরকে এই ধরনের কাজ যদি তারা অব্যাহত রাখে তাহলে তারা একটি জঙ্গিবাদী সংগঠন হিসেবে কিন্তু আগামীতে পরিগণিত হবে। দলীয় পরিচয় না থাকলেও অনেকেই শুধু অর্থের বিনিময়ে নাশকতা করছে বলে তথ্য পেয়েছে ঢাকা মহানগর পুলিশ। চোরাগুপ্তা হামলা নিয়ন্ত্রণ কঠিন স্বীকার করে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন এইসব কথা বলেন। এদিকে যাত্রাবাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সুমন তানভীরের প্রতিবেদন। রাজধানীর মিরপুরে রাস্তায় পার্ক করে রাখা বসুমতী পরিবহনের বাসে আগুন দিতে দেখা যায় এক যুবককে। রাত গভীর হওয়ায় নির্বিঘ্নে আগুন দিয়ে চম্পট দেয় সে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে অভিযান শুরু করে পুলিশ। 1 সপ্তাহ পার না হতেই গ্রেপ্তার করা হয় বাসে আগুন দেওয়া সে যুবককে। তার দলীয় পরিচয়ও মিলেছে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন জানান, 26 অক্টোবর থেকে নেতাদের পরিকল্পনায় নাশকতা করে আসছিল সে। অবরোধ কর্মসূচিকে বাস্তবায়নের জন্য সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য তাদেরকে বিভিন্নভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কেউ দলীয় পরিচয় থেকে সে দায়িত্ব পালন করছে, কেউ বা নিয়োজিত হয়েছে, কেউ টাকার বিনিময়ে আসছে। এমনও কাউকে দেখা গেছে যে সে হয়তো জানেও না যে তাকে কি কারণে তাকে টাকা দেওয়া হয়েছে। রাজধানীর ফকিরাপুলের কালভার্ট রোড এলাকার একটি বাড়ি থেকে উচ্চমাত্রার বিস্ফোরক ও মাদকসহ 2 জনকে গ্রেপ্তার করে র্যাব। কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, জব্দ বিস্ফোরক দিয়ে 3000 ককটেল বানানো যেত। যে আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকগুলো উদ্ধার করেছি, এটা রুটটা বের করা খুব জরুরি। যে এগুলো সহজলভ্য কোনো বিস্ফোরক নয় যে এটা যে কোনো জায়গায় কেনাবেচা করা যায়। আমাদের যে বিশেষজ্ঞ টিম রয়েছে ফরেনসিক, তারা আমাদেরকে যেটা নিশ্চিত করেছে এই যে 7 কেজি যে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাউডার, এগুলা দিয়ে কমপক্ষে 3000 শক্তিশালী বোম কিংবা ককটেল বানানো যায়। যুবদলের প্রথম সারির নেতাদের নির্দেশে তারা এসব নাশকতা চালাচ্ছিল বলে দাবি করে র্যাব। যুবদলের প্রথম সারির 2 জন নেতার নির্দেশেই এই জিনিসগুলো তারা সংরক্ষণ করেছে। সুমন তানভীর, RTV, ঢাকা। অবশেষে ফিলিস্তিনের গাজায় 4 দিনের যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে ইসরায়েল। সে সাথে হামাসের সাথে জিম্মি বিনিময় করতেও সম্মত হয়েছে তেল আবিব। এই চুক্তির আওতায় 50 ইসরায়েলি জিম্মি এবং 150 ফিলিস্তিনি মুক্তি পাবে। তবে এই যুদ্ধ এখনই শেষ হচ্ছে না বলে সতর্ক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত শহীদ আরাফাতের রিপোর্টে।
দেড় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় এক স্বস্তির বার্তা এলো। আগ্রাসন বন্ধে ভূখণ্ডটিতে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলো ইসরায়েল। বিভিন্ন দেশের নিন্দা সমালোচনায় যখন কোনোভাবেই যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, ঠিক তখনই কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হলো ইসরায়েল। বুধবার 4 দিনের যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার। আল জাজিরার সাংবাদিক হামদা সালুহুদ জানান, এই চুক্তির ফলে হামাস ইসরায়েলি 50 জিম্মিকে মুক্তি দেবে। ইসরায়েলও তাদের কারাগারে বন্দী 150 ফিলিস্তিনিকে মুক্তি দেবে। বিনিময়ে গাজায় হামলা বন্ধ রাখবে ইসরায়েল। হামাসের পক্ষ থেকে বলা হয়, যুদ্ধবিরতির সময়টা গাজায় কাউকে গ্রেপ্তার করতে পারবে না ইসরায়েলি বাহিনী। জ্বালানি সরবরাহ সহ সব ধরনের মানবিক সহায়তায় গাজায় ট্রাক প্রবেশের অনুমতি দিতে হবে। ফিলিস্তিনিদের স্বাভাবিক চলাচলে বাধা দিতে পারবে না নেতানিয়াহু সরকার। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, সাময়িক যুদ্ধবিরতির চুক্তি হলেও এখনই যুদ্ধ শেষ হচ্ছে না। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। গেল 1.5 মাসে ইসরায়েলি হামলায় 14,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। উদ্বাস্তু হয়েছে 10 লাখের বেশি ফিলিস্তিনি। গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। শহীদ আরাফাত, RTV। পদ্মাপাড়ের এক প্রাচীন জনপদ রাজশাহী। শিক্ষা, চিকিৎসা থেকে যোগাযোগ ব্যবস্থা গত কয়েক বছরে আমূল পরিবর্তন এসেছে বিভাগীয় শহরে। বহু বিশেষণে ভূষিত হয়েছে উত্তরের বড় এ শহর। উন্নত নাগরিক সেবায় দিনে দিনে রাজশাহী হয়ে এসেছে সমৃদ্ধ। এতে সম্ভাবনা তৈরি হয়েছে আবাসন খাতে। জেলা প্রতিনিধি মোস্তাফিজ রকির তথ্য ছবিতে বিস্তারিত সাইয়েদ মাহমুদের রিপোর্টে। এই তো সেই শান্তির শহর, যেখানে পদ্মার নির্মল বাতাস গায়ে দোল খেলে যায়। সবুজ গাছগাছালিতে চাই মন হারাতে। সিল্ক সিটি, শিক্ষানগরী, আমের রাজধানী, যে নামেই ডাকুন, এটা সেই চিরচেনা বরেন্দ্রভূমি রাজশাহী। এক সময়ের অনুন্নত এই জনপদ সময়ের ব্যবধানে বদলে গেছে। উন্নত সড়ক অবকাঠামো আর নিরাপদ আবাসনে বিপুল সংখ্যক মানুষ স্থায়ী হচ্ছেন পদ্মাপাড়ে। বসবাসের জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসাবে রাজশাহীতে খুব ভালো সুনাম অর্জন করেছে। রাস্তাঘাট, পোল, ট্রেন দেখলে আমরা সবাই মুগ্ধ। রাজশাহী সিটি কর্পোরেশনের তথ্য বলছে, 97 বর্গ কিলোমিটারের প্রাচীন এই নগরীতে 14 বছর আগে মাত্র একটি 10তলা ভবন ছিল। এখন সুউচ্চ শতাধিক ভবনে কর্মব্যস্ততা। এতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে আবাসন খাতে। সব বড় বড় রাস্তা হয়েছে, যার কারণে রাজশাহীতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে এখন এখানে বসবাসের জন্য তারা আগ্রহী প্রকাশ করছে। কিছু জিনিস আছে যেগুলো আমার মনে হয় যে আরেকটু আন্তরিকতার মধ্যে আসলে এই ব্যবসাটা টিকে থাকবে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন। চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করবার জন্য আমরা আরো হসপিটাল, সরকারিভাবে এখানে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কাজ চলছে। এই সব কিছু মিলিয়ে রাজশাহীতে একটা বাণিজ্যিক প্রবাহ, একটা অর্থনৈতিক ভিত্তি, যাতে মানুষ, এখানকার বসবাসকারী মানুষ সচ্ছলতার মুখ দেখে। রাজশাহী আবাসন ব্যবসায়ী সংগঠন রেডার তথ্য অনুযায়ী নগরীর ব্যবসায়ীরা এক যুগে প্রায় 4,000 কোটি টাকা বিনিয়োগ করেছেন আবাসন খাতে, যা ভূমিকা রাখছে সমৃদ্ধ নগরীর বেড়ে ওঠায়। সাইয়েদ মাহমুদ, RTV। মেট্রো রেলে অধিকাংশ যাত্রী বিজ্ঞাপনের বিরুদ্ধে হলেও কিছু যাত্রী মনে করেন ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে পারেন কর্তৃপক্ষ। পরিবেশবিদ ইকবাল হাবিব বলেন, যাত্রীরা যাতে বিরক্ত না হয় সেভাবে স্বাভাবিক দৃষ্টিসীমার বাইরে বিজ্ঞাপন লাগানো যেতে পারে। তবে দেশে যেভাবে লাগানো হয়েছে তা আরও বিশ্লেষণ করা উচিত ছিল। এভাবে দেয়া ঠিক হয়নি জানিয়ে বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশনের পরিচালক সৈয়দ আপন আহসানও বলেন, অভিজ্ঞদের পরামর্শের পাশাপাশি ডেমো করা উচিত ছিল। দেখুন মেট্রো ট্রেনে বিজ্ঞাপন নিয়ে AR বাদলের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। স্বপ্নের মেট্রো রেলের প্রতি সেট ট্রেনের ভেতরে 60টি মনিটরে আলোকিত 3.317 বর্গমিটার করে 79.61 ও 464টি অনালোকিত এরিয়ায় প্রতি সেট ট্রেনে 132.50 বর্গমিটার করে
৩,১৮০ বর্গমিটার জায়গায় বিজ্ঞাপনের জন্য ভাড়া দেয়া হয়েছে। মোট ২৪ সেট ট্রেনেই এ বিজ্ঞাপন লাগানো হবে। চলতি মাসে ৩টি ট্রেনে বিজ্ঞাপন লাগানো হলে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। মেট্রো রেলের পরিবেশ নষ্ট হবে না, আবার বিজ্ঞাপনগুলো থেকেও একটা ইনকাম আসবে, এই সুযোগটা থাকা উচিত। তবে সেটা হইতে হবে ডিজিটাল মাধ্যম। আমি মনে করি মেট্রো রেলের গায়ে আটা দিয়ে কোনো পোস্টার না সাটিয়ে ডিজিটাল মনিটরের মাধ্যমে যদি দেখানো হতো বিজ্ঞাপনগুলো, তাহলে আরও অনেক সৌন্দর্য বাড়তো এবং জনমনেও এটা নজর কাটতো। বিনীত আবেদন যেটা, মেট্রোর মতো জায়গাতে যেন পণ্য বিজ্ঞাপন যেন না লাগানো হয়, এটাই আবেদন। বিজ্ঞাপনটা না লাগানো উচিত হবে আমাদের কাছে মনে হয়। স্টুডেন্ট বা বয়স্ক যারা আছে তাদের সবার জন্য আমাদের উচিত যে বিজ্ঞাপন না লাগানো, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হলে আমাদের জন্য বেটার হবে। বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশনের পরিচালক সৈয়দ আপন আহসান মনে করেন বিজ্ঞাপন লাগানো যেতেই পারে, তবে মেট্রো রেল কর্তৃপক্ষ যেভাবে বিজ্ঞাপন সাটানোর অনুমতি দিয়েছেন তা ঠিক হয়নি। এইটা আমার কাছে মনে হয় যে এভাবে করাটা ঠিক হয়নি। একটা ডেমো বানানো উচিত ছিল। বিজ্ঞাপনী সংস্থায় যারা কাজ করেন বা ইন্ডাস্ট্রিতে যারা আছেন, যারা নন্দনটা একটু ভালো বোঝেন মনে করা হয়, তাদেরকে ডেকে বলা উচিত ছিল যে আমরা এই সমস্ত জায়গা বিজ্ঞাপনের জন্য নির্ধারণ করেছি এবং এইখানে এই ধরনের বিজ্ঞাপন আমরা দিতে চাই, ডিজাইন করে দেখেন তো এটা কেমন দেখা যায়, সেইটা করা উচিত ছিল বলে আমি মনে করি। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, পৃথিবীতে মেট্রো রেলে বিজ্ঞাপনের কালচার নতুন নয়। দেশের মেট্রো রেলে বিজ্ঞাপন লাগানোর আগে আরও ভাবনা চিন্তার দরকার ছিল, তাহলে সমালোচনা এড়ানো যেত। মনে রাখতে হবে, স্মার্টনেস মানুষের বৈশিষ্ট্য, চরিত্র, তার আচার আচরণের মধ্যে প্রমাণিত। স্মার্টনেস শুধু শব্দ ব্যবহার করার মধ্যে হয় না। তার মানে আমাদের এখানেও স্মার্টনেস শো করতে হবে, কীভাবে আমরা দৃষ্টি দূষণ না করে পরিশীলিতকরণের মধ্যে দিয়ে বিজ্ঞাপনটিও দিতে পারবো এবং যথোপযুক্ত আয় রোজগারের মধ্যে দিয়ে এটাকে সাস্টেনেবল বা টেকসই করতে পারবো। তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতিবেদন পেলে সিদ্ধান্ত জানাবে প্রতিষ্ঠানটি। চিন্তা করেছি যে কীভাবে আমাদের মেট্রো রেলের আয় আরও বৃদ্ধি করা যায়। আর বাদল, RTV, ঢাকা। আচরণবিধিতে সবকিছু নিষিদ্ধ নয়, যেগুলো নিষিদ্ধ সে ব্যাপারে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। গাড়ি, মোটরসাইকেল নিয়ে কোনো মিছিল মিটিং করা যাবে না। নির্বাচন কমিশনের কমিশনার মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন। নির্বাচন পর্যবেক্ষণের জন্য 34টি দেশের পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে কমিশন। তাদের খরচ নির্বাচন কমিশন বহন করবে। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে বাংলাদেশে তারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করতে সহিংসতার পথ বেছে নিয়েছে, এতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কি অভিমত? এর জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সেটি দেখতে চাই, এটাই আমাদের নীতি। আমরা বাংলাদেশের একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আমরা কোনো দলের পক্ষে নই। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কিনা সেটি দেখতে চাই, এটাই আমাদের নীতি। মারাকানায় আরও একটি হতাশার গল্প রচনা করল ব্রাজিল। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে ওতামেন্দির গোলে স্বাগতিকদের বিপক্ষে 1-0 গোলে জয় তুলেছে আর্জেন্টিনা। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল আলবেসেট লেস্তেরা। নাজমুল সাকিব জানাচ্ছেন এর বিস্তারিত। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তেজনায় ভরপুর। মারাকানা স্টেডিয়ামে সেই উত্তেজনার পারদ ছড়িয়েছে মাঠের সীমানা ছাড়িয়ে গ্যালারিতে। দুপক্ষের দর্শকদের সংঘর্ষে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা পরে। ব্রাজিলের দুঃখগাথা মাঠ মারাকানায় শুরু থেকেই বল দখলের লড়াইটা ছিল সমানে সমান। প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে লড়ে দুই দল, ফলে শূন্য হাতে বিরতিতে যায় ব্রাজিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে হোঁচট খায় সেলেসাওরা। 63 মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল করেন নিকোলাস ওতামান্দি, আর তাতেই 69,000 দর্শকের সামনে হার নিশ্চিত হয় ব্রাজিলের।
এরপর অবশ্য ম্যাচে ফেরার চেষ্টায় আক্রমণাত্মক হয়ে ওঠে ফার্নান্দো দিনেজের শিষ্যরা, তবে তাতে সাফল্য আসেনি, উল্টো বেড়েছে ক্ষত। 81 মিনিটে রদ্রিগো দি পলের মুখে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জোয়েলিংটন। শেষ সময়টা ব্রাজিলকে খেলতে হয় 10 জনের দল নিয়ে। নাজমুস সাকিব, RTV। ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচে টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছে হোটেলে অবস্থান করে ব্যাক ক্যাপসরা। আজ প্রথম টেস্টের ভেন্যু সিলেটে পা রেখেছে সফরকারীরা। আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে নিউজিল্যান্ড। টেস্টের আগে একটি 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও নিউজিল্যান্ড বোর্ডের অনুরোধে সেই প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়, কারণ দীর্ঘ সময় ধরে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের বিশ্রাম দিতে চায় তারা। আগামী 28 নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট। 6 ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সিরিজটি 2023-2025 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।